প্রিয় শিক্ষার্থী, খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক 23 নং বলছে সমাধান কর। হ্যাঁ, সমাধান করতে হলে তোমাকে প্রথমে চিন্তা করতে হবে আমরা কিসের মান নির্ণয় করব। এখানে যদি একটা শর্ত দেওয়া আছে 0 ডিগ্রি লেস দেন অর ইকুয়াল, এই অংশটা তোমার বুঝতে হবে। এটার অর্থ হলো লেস দেন অর ইকুয়াল, অর্থাৎ 0 থেকে থিটা বড় হতে পারে অথবা সমান হতে পারে। অর্থাৎ থিটার মান 0 ডিগ্রি থেকে শুরু করে 90 ডিগ্রি পর্যন্ত হতে পারে। তাহলে আমি সমাধান করার সময় কিসের মান বাই করব? থিটা এর মান বাই করতে হবে। প্রিয় শিক্ষার্থী, সমাধানের আরো একটা নিয়ম আছে। ত্রিকোণমিতির যত অনুপাত তোমার অঙ্কে থাকুক না কেন, সকল অনুপাতকে পরিবর্তন করে একটা অনুপাতে আনতে হবে, তাহলে তুমি সমাধান করতে পারবে। তাহলে আমরা লক্ষ্য করি দেওয়া আছে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল 1। এখন সূত্রর দিকে খেয়াল করলে সাইনকে পরিবর্তন করে কস অথবা কসকে পরিবর্তন করে সাইন থিটা আনা সম্ভব হবে না। তবে হবে কখন? যদি আমরা বর্গের সূত্র লক্ষ্য করি। বর্গের 1 নম্বর সূত্রটা আছে কি? সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল 1। এখান থেকে সাইন থেকে কস এবং কস থেকে সাইন তুমি নির্ণয় করতে পারবা। তাই আমি উভয় পক্ষকে বর্গ করে দেব। প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই বুঝতে পারছো কেন আমি বর্গ করলাম। কারণ বর্গ করলেই শুধু সাইন স্কয়ারের পরিবর্তে তুমি লিখতে পারবা 1 মাইনাস কস স্কয়ার। অর্থাৎ এইরকম একটা সূত্র আছে, সাইন স্কয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস কস স্কয়ার থিটা। এই কারণে উভয় পক্ষকে বর্গ করলাম। প্রিয় শিক্ষার্থী, বর্গ করার পর আমি এখানে বর্গের সূত্র, বীজগণিতের সূত্র a প্লাস b হোল স্কয়ার, এই সূত্রটা তোমরা সবাই জানো, ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তোমার খেয়াল করতে হবে a এর পরিবর্তে এখানে ছিল a সূত্রে, কিন্তু আমার এখানে আছে কি সাইন থিটা। সূত্রে ছিল b, সেখানে আমার আছে cos থিটা। এই সূত্র তুলনা করলে আমরা যখন সূত্র বলবো a স্কয়ার তখন লিখবো সাইন স্কয়ার থিটা, যখন বলবো b স্কয়ার তখন লিখবো cos স্কয়ার থিটা। প্রিয় শিক্ষার্থী, এই সূত্রটা আমরা প্রয়োগ করি। a স্কয়ার অর্থাৎ সাইন স্কয়ার থিটা প্লাস 2ab, 2 ইনটু a বলতে সাইন থিটা ইনটু b বলতে cos থিটা প্লাস b স্কয়ার, এই b বলতে cos থিটা অর্থাৎ cos স্কয়ার থিটা ইকুয়াল 1। কারণ 1 কে তুমি স্কয়ার যদি করো তাহলে 1ই থাকবে, 1 কে যদি কিউব করো তবুও 1 থাকে। তাই পরবর্তী লাইনে আমি চলে যাব। আমি আগেই বলছিলাম সাইন স্কয়ারের পরিবর্তে লেখা যায় 1 মাইনাস cos স্কয়ার থিটা। তাই আমি লিখছি 1 মাইনাস cos স্কয়ার থিটা। তারপরে এগুলো যা আছে তুমি উপরের লাইনটা দেখেই লিখতে পারবা, সবগুলো কোনো পরিবর্তন হবে না। পরবর্তী লাইনে এই cos স্কয়ার থিটার পূর্বে হলো মাইনাস, এই cos স্কয়ার থিটার পূর্বে হলো প্লাস। তাহলে এই cos স্কয়ার থিটা আর এই cos স্কয়ার থিটা কেটে দাও। কাটার পরে কি থাকবে? এই 1 থাকবে প্লাস 2 সাইন, সরি এটা থিটা হবে, এখানে এটা থিটা হবে। হ্যাঁ, এই দুটো তোমরা একটু সংশোধন করো, স্লিপ ভুল হয়ে গেছে। 2 সাইন থিটা ইনটু cos থিটা প্লাস cos স্কয়ার থিটা কাটা গেছে। তাহলে সমান চিহ্নের পরে আছে কি 1, সমান চিহ্নের পরে 1। প্রিয় শিক্ষার্থী, পরবর্তী লাইনে আমি কি করব? এই 1টাকে যদি ডান সাইড থেকে বাম সাইডে নেওয়া হয় তাহলে তোমরা সবাই জানো চিহ্ন পরিবর্তন হবে। সেই কারণে এখানে আছে প্লাস, বাম সাইডে যখন আনছি তখন হবে মাইনাস। এই 1 থাকলো প্লাস 2 সাইন থিটা, এটা হবে থিটা ইনটু cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0। যখন তুমি এই 1টাকে বাম সাইডে নিয়ে আসবে তখন ডান সাইডে কি থাকবে? 0 থাকবে। অর্থাৎ এখানে নিয়ম হলো উভয় পক্ষ থেকে 1 মাইনাস করে, তাহলে 1 থেকে 1 মাইনাস করলে 0। পরবর্তী লাইনে আমরা খেয়াল করি
হ্যাঁ, তাহলে আমরা এখানে একটা ছিল +1 আর একটা ছিল -1। +1 -1 কাটা যাবে, থাকবে কি 2 sin θ * cos θ = 0। আমরা এখানে sin θ cos θ এর সাথে যে সংখ্যাটা আছে 2, উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে দিব। ভাগ করলে এখানে থাকবে sin θ * cos θ = বলো তো শিক্ষার্থী বন্ধুরা, 0 কে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে? 0, রাইট? হ্যাঁ, তাই 0 কে যদি আমি 2 দ্বারা ভাগ করি ভাগফল 0। আমরা এখানে একটা কথা অবশ্যই মনে রাখবো, দুইটি রাশির গুণফল কখনোই শূন্য হবে না যদি তাদের মধ্যে একটি শূন্য না হয়। যেমন যদি 2 * 0 গুণ করি 0, যদি আমি 0 * অন্য একটি সংখ্যা 4 গুণ করি 0, আবার যদি আমি এখানে 1 * 2 গুণ করি 2, যদি 2 * 4 গুণ করি তাহলে হবে 8। প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই বুঝতে পারছো, দুইটি সংখ্যার গুণফল কখনোই শূন্য হয় না। যদি তাদের একটি শূন্য হয় তাহলে অবশ্যই গুণফল শূন্য হয়ে যাবে। তাই এখানে আমরা লিখব দুইটি সংখ্যার মধ্যে একটা হলো প্রথম অংশ sin θ, আরেকটা হলো দ্বিতীয় অংশ cos θ। তাহলে হয় sin θ = 0 হবে অথবা cos θ = 0 হবে। তাই আমি লিখেছি এখানে হয় sin θ = 0 অথবা cos θ = 0। এখান থেকে sin θ থাকবে, তোমার অবশ্যই মনে রাখতে হবে cos কত ডিগ্রির মান 0। অবশ্যই তোমরা জানো, যেহেতু অনুপাতের মানগুলো ইতিপূর্বেই তোমরা বাসায় মুখস্থ করেছো, অবশ্যই আমরা জানি sin 0 ডিগ্রির মান 0। এই sin 0 ডিগ্রি, উভয় পক্ষ থেকে sin বাদ দিলে θ = 0 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই অঙ্কটি বুঝতে পেরেছো। একইভাবে অথবার অঙ্কের দিকে যদি যাই, cos θ = cos কত ডিগ্রির মান 0? হ্যাঁ, বলো তো দেখি সবাই। ঠিক আছে, cos 90 ডিগ্রির মান 0। তাই আমরা এখানে 0 এর পরিবর্তে লিখব cos 90 ডিগ্রি। এবার বলো তো উভয় পক্ষ থেকে কি বেনিশ হয়ে যাবে? হ্যাঁ, cos বেনিশ হয়ে যাবে, θ = 90 ডিগ্রি। তাহলে আমি পূর্বে বলেছিলাম এখানে আমার থিটার মান বাই করতে হবে। যেহেতু থিটার মান পেয়ে গেছি, অঙ্কটি সমাধান হয়ে গেছে। এবং শর্ত অনুযায়ী বলা হয়েছিল θ এর মান 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত যে কোনো মান হতে পারে। তাই নির্ণয় সমাধান θ = 0 ডিগ্রি অথবা 90 ডিগ্রি। খুবই সহজ। হ্যাঁ, এইভাবে তোমাদের এখানে আরো কয়েকটি সমাধান অঙ্ক আছে, সেই অঙ্কগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবা এবং ভিন্ন নিয়মের যদি থাকে সেটা আমি অবশ্যই তোমাদের দেখাবো। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আমি আরেকটা সমাধান তোমাদেরকে দেখাচ্ছি। এখানে তোমরা কি করবা, যেটা হলো 24 নং অঙ্ক, অর্থাৎ ক্লাস 10-এ যারা আছো তাদের বইয়ের পাঠ্য বইয়ের 24 নং অঙ্ক। বলা আছে সমাধান করো। একটি সমীকরণ দেওয়া আছে cos² θ মাইনাস sin² θ ইকুয়াল 2 মাইনাস 5 cos θ। হ্যাঁ, এখানে যখন থিটা সূক্ষ্মকোণ, তোমরা অবশ্যই জানো সূক্ষ্মকোণ মানে 0 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে ছোট। তাহলে এর মাঝখানে যে মানটা বাইর হবে সেটাই আমার গ্রহণযোগ্য হবে। যদি এর বাইরে চলে যায় তাহলে সেটা গ্রহণযোগ্য নয়। প্রিয় শিক্ষার্থী, দেওয়া আছে cos² θ মাইনাস sin² θ ইকুয়াল 2 মাইনাস 5 cos θ। এখন তুমি কি করবা? আমি ইতিপূর্বে বলেছি যে কোনো একটা অনুপাতে আনতে হবে। তাহলে আমরা খেয়াল করি এখানে কোন অনুপাতটাকে আমরা পরিবর্তন করতে পারবো। যেহেতু cos θ ডান পাশে এবং বাম পাশে উভয় পাশে আছে, তাহলে cos θ কে আমরা পরিবর্তন করব না।
তাহলে তোমরা বুঝতেই পারছো এখানে পরিবর্তন করতে হবে, হ্যাঁ, সাইন থিটা। তাহলে আমরা সূত্র জানি সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস কোস স্কোয়ার থিটা। প্রিয় শিক্ষার্থী, অবশ্যই সাইন স্কোয়ার থিটার পূর্বে মাইনাস আছে বিদায় যখন তুমি সূত্র প্রয়োগ করবে অবশ্যই ব্র্যাকেট ব্যবহার করতে হবে। তাই কোস স্কোয়ার থিটা মাইনাস 1 মাইনাস কোস স্কোয়ার থিটা, এটা কোথায় থেকে আসলো? হ্যাঁ, এটা হলো সাইন স্কোয়ার থিটার সূত্র। ইকুয়াল এর পরে আছে 2 মাইনাস 5 cos থিটা। এইগুলো যদি আমি বাম পাশে নিয়ে আসি তাহলে অবশ্যই চিহ্ন পরিবর্তন হবে। 2 এর পূর্বে আছে প্লাস, হবে মাইনাস। 5 cos থিটার পূর্বে আছে মাইনাস, হয়ে গেছে প্লাস। ইকুয়াল 0, যেহেতু সবগুলো বাম পাশে নিয়ে আসছি তখন ডান পাশে 0 থাকবে। প্রিয় শিক্ষার্থী, এখন আমাদের কাজগুলো এই ব্র্যাকেটটাকে উঠায় দিব। আমরা জানি ব্র্যাকেটের পূর্বে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে অবশ্যই ব্র্যাকেটের ভিতরের চিহ্ন পরিবর্তন হবে। প্লাস থাকলে হবে মাইনাস এবং মাইনাস থাকলে হবে প্লাস। তাই অন্য কোনো পরিবর্তন হবে না, শুধু এইখানে হবে প্লাস। আর বাকি অংশটা তুমি উপরে যে লাইনটা লেখছো সেখান থেকে লিখতে পারবা। কোস স্কয়ার থিটা মাইনাস 1, এটা মাইনাস ছিল হয়ে গেল প্লাস, কোস স্কয়ার থিটা, তারপর মাইনাস 2 প্লাস 5 কোস থিটা ইকুয়াল 0। প্রিয় শিক্ষার্থী, কোস স্কয়ার থিটা একটা, এখানে একটা, তাহলে কয়টা হলো? 2টা। তাই 2 কোস স্কয়ার থিটা প্লাস 5 কোস থিটা, এই মাইনাস 2 আর এই মাইনাস 1 যোগ করতে হবে। আমি আগে বলছিলাম মাইনাস মানে কি, তুমি ঋণী, অর্থাৎ একজন তোমার কাছে পায় 2 টাকা, আরেকজনে পাচ্ছে 1 টাকা, তাহলে তোমার কাছে 3 টাকা পাবে। তাই মাইনাস 2 আর মাইনাস 1 এই দুইটা যোগ করলে হবে মাইনাস 3। প্রিয় শিক্ষার্থী, এখানে তোমরা একটা প্রশ্ন করতে পারো যে কোস স্কয়ার থিটার পরে 2 কোস স্কয়ার থিটার পরে আমরা সংখ্যাটা না লিখে 5 cos থিটা কেন লিখলাম? এটা হলো সমীকরণের একটা আদর্শ রূপ আছে। এই আদর্শ রূপটা হলো ঘাত বললে তোমরা অবশ্যই একটু জটিল হয়ে যাবে, কারণ আমরা বাংলা কথা বুঝি না, কিন্তু সেটা ইংলিশে বললে বুঝি। পাওয়ার মানে ঘাত। তো পাওয়ারগুলো পর্যায়ক্রমে কমতে থাকে। আমি একটি সমীকরণ লিখলাম x টু দি পাওয়ার 5, এরপরে যদি আসে x টু দি পাওয়ার 4, এরপরে যদি আসে x স্কয়ার দিলাম, মনে করলাম আমার এখানে x কিউব নাই। এরপরে যদি কোনো সংখ্যা থাকে x, তারপরে যদি থাকে কোনো সংখ্যা সেটা লিখতে হবে, তারপরে ডান পাশের সংখ্যা 0 হবে। হ্যাঁ, এটা হলো সমীকরণের আদর্শ রূপ। পাওয়ারগুলো পর্যায়ক্রমে কমে গেছে। প্রথম পাওয়ার হলো 5, তারপরে হলো 4, তারপরে স্কয়ার আসছে, তারপরে এখানে পাওয়ার আছে 1, তারপরে আছে সংখ্যাটা। এই আদর্শ রূপের দিকে খেয়াল করেই আমি এই সমীকরণটা সাজানো হয়েছে। অর্থাৎ 2 কোস স্কয়ার থিটা, এরপরে আসবে কোস থিটা, এখানে কোনো পাওয়ার নাই মানে কি 1 আছে, অর্থাৎ 5 কোস থিটা মাইনাস তারপরে আসবে সংখ্যা 3 ইকুয়াল 0। প্রিয় শিক্ষার্থী, পরবর্তী লাইনটা হ্যাঁ আমরা খেয়াল করি। এখানে তোমরা অবশ্যই মিডল টার্ম করেছো। সেই মিডল টার্মের নিয়ম অনুযায়ী প্রথম সংখ্যাটা হলো 2, শেষের সংখ্যাটা হলো 3। 2 আর 3 যদি আমি গুণ করি হবে 6। এখন এই 6 কে এমন ভাবে বিশ্লেষণ করতে হবে যেন যোগ অথবা বিয়োগ করে মাঝখানে সংখ্যাটা আছে 5 এর সমান হয়। খেয়াল করো, 6 কে এমন ভাবে বিশ্লেষণ করতে হবে যেন যোগ অথবা বিয়োগ করে মাঝখানে সংখ্যা সমান হয়। তাহলে তোমরা 3 আর 2 গুণ করলে 6 হবে, 3 আর 2 যোগ করলে 5 হবে। তবে এইখানে একটা কথা হলো, যদি তুমি এই 3 এর পূর্বে আমি দেই প্লাস, তারপর ওটাও কিন্তু প্লাস চিহ্ন দিতে হবে। কিন্তু নিয়ম অনুযায়ী আমার এই সমীকরণের ভিতরে খেয়াল করো একটা মাইনাস চিহ্ন আসছে,
অবশ্যই পরবর্তী লাইনে দুইটা মাইনাস চিহ্ন আসতে হবে, অর্থাৎ এমনভাবে ভাঙাইতে হবে যেন বিয়োগ করে 5 হয়, যাতে 6 - 1 = 5। প্রিয় শিক্ষার্থী, তাহলে 6 আর 1 গুণ করলে 6 × 6, 6 থেকে 1 বিয়োগ করলে 5 হয়। তাই আমি এখানে লিখলাম 2 cos স্কয়ার থিটা প্লাস 6, এই যে এখানে মিডল টার্মের নিয়ম অনুযায়ী 6 cos থিটা মাইনাস 1, অর্থাৎ শুধু cos থিটা মাইনাস 3 = 0। এখন তুমি এখানে কমন নাও। কি কমন যাচ্ছে? কমন শব্দ হলো যে সংখ্যাটা বা যে রাশিটা এখানে দুইটা পদের ভিতরেই আছে। তাহলে 2 কমন নিলাম এবং cos থিটা কমন। 2 cos থিটা কমন নিলে এইখানে স্কয়ারের কারণে দুইটা cos থিটা, এই একটা cos থিটা থাকবে। আর এই 2 দ্বারা এই 6 কে ভাগ করে দাও, হবে 3। cos থিটা আমি কমন নিয়ে নিয়েছি, cos থাকবে না। তারপরে মাইনাস এই দুইটা রাশি থেকে কোনো সংখ্যা কমন যাচ্ছে না, তাই আমরা জানি কোনো সংখ্যা কমন না গেলে 1 কমন নিতে হয়, তাই -1। তাহলে এই cos থিটা যেহেতু মাইনাস কমন নিয়েছি, অবশ্যই পরবর্তী চিহ্ন পরিবর্তন হবে। এখানে মাইনাস ছিল, প্লাস হয়ে গেছে, = 0। প্রিয় শিক্ষার্থী, এখনো তোমার দেখতে হবে কোনো সংখ্যা কমন আছে কিনা। এখন আমি দেখতে পাচ্ছি cos থিটা প্লাস 3, cos থিটা প্লাস 3, এই রাশিটা কমন, তাই আমি লিখলাম cos থিটা প্লাস 3। তাহলে এখানে কি থাকলো? 2 cos থিটা। এইখানে কি থাকলো? -1 = 0। তাহলে আগের মতো হয় এই অংশটা সমান 0 অথবা এই অংশটা সমান 0। তাই আমি লিখলাম cos থিটা প্লাস 3 = 0 বা cos থিটা = -3। এখানে প্লাস আছে, ডান পাশে গেলে অবশ্যই মাইনাস হবে। আমরা ত্রিকোণমিতির অনুপাতে কখনো ঋণাত্মক মান আমরা এখানে পাইনি, আমাদের পাঠ্য বইয়ের ভিতরে ঋণাত্মক মান কোনো সূত্র নাই, তাই এটা আমি লিখলাম গ্রহণযোগ্য নয়। অথবা 2 cos থিটা -1 = 0। এখানে 2 cos থিটা -1 ডান পাশে গেলে হবে +1। cos থিটার পূর্বে আছে 2 দ্বারা 1 কে ভাগ করে দাও, তাহলে হবে হাফ। প্রিয় শিক্ষার্থী, এখানে cos থিটা = হাফ। তোমরা অবশ্যই জানো cos কত ডিগ্রির মান হাফ? হ্যাঁ, cos 60 ডিগ্রির মান হাফ। তাহলে cos থিটা = এই হাফের পরিবর্তে cos 60 ডিগ্রি, উভয় পক্ষ থেকে cos বেনিশ হয়ে যাবে, থিটা = 60 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী, আমি বলছিলাম থিটা এর মান বাই করতে হবে এবং থিটা এর মান 0 থেকে 90 ডিগ্রির মধ্যে হবে। তাহলে অবশ্যই 60 ডিগ্রি আমার সীমার ভিতরে আছে, তাই এই মানটা গ্রহণযোগ্য, অর্থাৎ নির্ণয় সমাধান থিটা = 60 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থী, এই দুইটি সমাধান তোমাদের বুঝাইলাম, অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। এরপরেও যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে জানাবা, আমি পরবর্তী ক্লাসে সেই বিষয়ে আলোচনা করব। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনায় আল্লাহ হাফেজ।